গারো হিলসের উপরে আমার এপিসোডগুলো দেখে বন্ধুবান্ধব প্রশ্ন করছে। আমার বেশিরভাগ বন্ধুই পৃথিবীতে আর নেই, তারা পৃথিবী ছেড়েছে। যারা আছেন তারা জিজ্ঞেস করছেন যে গারো হিল নিয়ে এত মাতামাতি কেন। আমি কি করে বোঝাই, গারো হিল আমার শৈশবের স্বপ্ন, কৈশোরের কৌতূহল। কারণ আমরা যেখানে বাকলজোড়া কিংবা সুষুম দুর্গাপুরে আমরা যারা বড় হয়েছি, সেখানে আমাদের পাশাপাশি থাকতো গারো জনজাতির লোকরা এবং হাজংরা। কিন্তু গারো পাহাড় আমরা সকালবেলা দেখলাম, মাঝে মাঝে মনে হতো আমরা যাই। আমরা তো তখন দেশ বুঝি না, সীমান্ত বুঝি না, তাই মনে হতো যে গারো পাহাড়ে তো যাওয়াই যায়, এই তো দেখা যাচ্ছে। কিন্তু দাদু বলতো না, অনেক দূর, সকালে রওনা হলেও সন্ধ্যাবেলা পৌঁছাতে পারবেন না। বড় হয়ে সেটা বুঝেছি যে সত্যিই তো দূর। পাহাড় যতটা হাতছানি দেয় ততটা পাহাড় কাছে নয়। কিন্তু আমরা ঘুম থেকে উঠেই মেঘলা বা বৃষ্টি না থাকলে যে পাহাড়টাকে দেখতাম সেটা গারো পাহাড়। আজকে শুধু গারো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু জায়গা আমরা দেখব, পুরোটাই দেখেছি, কিন্তু এই এপিসোডে আমি অর্ধেকটা দিচ্ছি, আগামী এপিসোডে অর্ধেকটা দেব। এবং যে দুঃখজনক ঘটনা আমার বুকের মধ্যে পুষে রেখেছি এই গারো জনজাতির লোকেদের জন্য, সেটা নিশ্চয়ই বলবো। খুব সকালেই আমরা বেরিয়ে পড়লাম, চালক তপন আর আমাদের পথপ্রদর্শক মহেশ। গারো পাহাড়ের সঙ্গে আমার যে একটা নিবিড় প্রায় আত্মীয়তার সম্পর্ক, সেটা মহেশ বুঝে গেছে। তাই বলল, চলুন, আপনাকে আজকে অনেক জিনিস দেখাবো, কিন্তু সব কিছু এই প্রথম এপিসোডে আমি দেখাতে পারবো না। আমরা যাচ্ছি, তার নামটা কি বললো, তুরা আড়াই মিলে না কি জানি। এই রাস্তাটা দেখলে মনে হয় না যে পৃথিবী কত শান্ত, প্রকৃতি কত অনাবিল। আর কিছু না, শুধু এই রাস্তা দিয়ে গাড়ি করে গেলেই তো মনটা প্রশান্তিতে ভরে যায়। তারপরে যদি চালক থাকে তপন সাহা, আর পথপ্রদর্শক থাকে মহেশ। একটা জায়গায় এলাম, আমরা নামলাম গাড়ি থেকে। মহেশ কি দেখাবে মহেশই জানে। একটা জলধারা বুঝতে পারছি, তার উপরে একটা সেতু। ও, অন্য রকমের ঝর্ণা, মানে উঁচু থেকে পড়লে ফলস, কিন্তু খুব নিচু থেকে পড়লে কি ফলস বলা যাবে? মহেশ জানালো যে খুব বর্ষা না হলে এই রাস্তা দিয়ে লোক যায়, খুব বর্ষা হলে লোকেরা ওই সেতুটা ব্যবহার করে। অনেকক্ষণ সময় আমরা এখানে কাটালাম, সত্যি দেখার মতো। আর এদিকে যে রাস্তার দুপাশে গাছগুলো, এগুলো নাকি কোয়াশ গাছ। কোয়াশ না স্কোয়াশ কি বলে, এগুলো খুব ভালো লাগে, পেঁপের মতো খেতে, প্রচুর হয়ে আছে। আমার ধারণা ছিল এগুলো সরকারি জমি, যে না, পাহাড় ও ব্যক্তিগত মালিকানায়। যারা পাহাড় কিনতে চান কথা বলতে পারেন। ছোটবেলার সেই মামা বাড়ি থেকে দেখা গারো হিলস, আবার চললাম। এখানে অরণ্য একটু নিবিড়, গাছপালাগুলো একটু ঘন, মনটা সত্যি ভালো হয়ে যায়। বললো আজকে সারাদিন ঘোরাবে,
মাঝখানে কোনো স্থানীয় হোটেলে আমাদেরকে খাওয়াবে, অসুবিধা নেই। কারণ বাঙালিকে যদি বলা যায় ভেতো বাঙালি, তাহলে গারোদেরকেও বলা যাবে ভেতো গারো। ভাত ছাড়া ওরা কিছু ভাবে না, আমাদের মতোই। আর এদের সঙ্গেই তো ছোটবেলা কাটিয়েছি একসঙ্গে, ভালো করেই জানি। শুধু দুটো জিনিস খেতে পারি না, একটা হচ্ছে ওদের শুটকি মাছের সস, আর একটা শূকরের মাংস দিয়ে কি তৈরি করে। যেহেতু আমি মাংসভোজী নই, খাওয়ার প্রশ্ন আসে না। খুব বেশি উঁচুতে আমরা উঠিনি, কিন্তু উঠবো, একদম গারো পাহাড়ের সর্বোচ্চ জায়গায় উঠবো। তার মানে এইখানে আমাদের খাওয়ার ব্যবস্থা ভালো, দেখি। তবে চালক ভাত খাবে না আমি জানি, ভাত খেয়ে ঘুমানো যায় না। সে নিশ্চয়ই পরোটা বা রুটি এরকম কিছু খাবে। আমরা বসে গেলাম খেতে। চালক এবং পথপ্রদর্শক দুজনের কেউই ভাত খেলো না, আমরাই খেলাম। আর পসরা সারা ভারতে এক, এই প্যাকেটে কুরকুরে, এই প্যাকেটে চানাচুর, সব এই যে জলের জায়গা। মহেশও পরোটাই খেলো, ভাত খেলো না। ড্রাইভাররা ভাত খায় না আমি জানি, কারণ ঘুম পেয়ে যেতে পারে। এসে গেলাম একটা জায়গায়, এখানে বললো এর নাম নাকি জেংজাল। এটা নদী। নদী কি করে ঝর্ণা হয় সেটা দেখানোর জন্য নিয়ে এলো আমাদেরকে। এই ঝর্ণার নাম বোধ হয় জেংজাল। আমরা আগে এ পাশটা দেখিনি, মানে নদীটা আস্তে আস্তে যেখানে ঝাঁপিয়ে পড়েছে, নয় যেখান দিয়ে আসছে, মোটামুটি খুব বেশি স্রোত নেই। সমতলে তো নদী ততটা খরস্রোতা হয় না, হওয়া সম্ভব না। ইস, রাস্তাটা দেখে আমার তো বাকল জোড়ার কথা মনে হচ্ছে। একই রকম রাস্তা, রাস্তার দুপাশে ঝোপঝাড়। এই ছেলেটা একটা গান গেয়ে শোনালো, নাম তো আমাদের মতোই, অরুণ মারাক। কাশি স্কুল, সেই স্কুলে পড়ে। ইস, পায়ে চলা মেঠো পথ। এটা অবশ্য মেঠো পথ নয়, নদীর ধারের পথ। এই যে বোঝানোর চেষ্টা করলো যে নদীটা এখানে দেখো, মোটামুটি একটা স্বাভাবিক নদীর মতো, কিন্তু পাহাড়ি নদী তো, মাটির উপর দিয়ে যায়নি। কি বলবো, উপল ব্যথিত, জানি না। বাঁশ গাছ তো থাকবেই পাহাড়ে। স্কুলের ছেলেরা আসছে, পাশে একটা স্কুল, খুশি হলো। ইস, একদম আমাদের ময়মনসিংহের কথা মনে হয়, কংস নদীর ধারে বা সোমেশ্বরীর ধারে। এটা কিন্তু ও সবার পরে ফলসটা দেখাবে বা ঝর্ণাটা দেখাবে, ও বোঝানোর চেষ্টা করছে দেখো জল এখানে শান্ত, আবার ওদিকেও শান্ত,
মাঝখানে যখন উঁচু থেকে নিচুতে ঝাঁপিয়েছে তখনই সেটা ঝর্ণা। এই যে আমরা সিঁড়ি দিয়ে নেমে ঝর্ণার ছবি তুলব। আপনাদেরকে আবার অনুরোধ করছি, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর বেশ ভালো লাগলে শেয়ার করুন, আর খুব খুশি হব যদি সাবস্ক্রাইব করেন। অনেকেই সাবস্ক্রাইব করেছেন, গারো হিলসের অনেকেই করেছেন। গারো হিলসের উপরে আরো অনেক ভিডিও থাকবে। দেখি কি দেখায়। বুঝলাম, সিঁড়ি ভেঙে উঠানামা করে এই নদীর উপরে একটা সাঁকো। ও বলল এইখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলুন। এই বিখ্যাত ঝর্ণা, নদীর ঝর্ণার ওপাশটাও শান্ত নদী, আর এই ঝাঁপিয়ে পড়ার পরেও কিন্তু শান্ত হয়ে যায়। শান্ত তো সবাই হয়, নায়াগ্রা দেখেছি কি প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ছে, তারপর সেটা নায়াগ্রা নদী। ভিক্টোরিয়া ফলসও তাই, এখানে লোকেদের থাকার জায়গা আছে। এই যে ঝাঁপিয়ে পড়ছে এই ঢেউ, উঁচু থেকে নিচু ঝাঁপালেই ঝর্ণা। চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। এই পাশে স্কুল। গারো মালভূমি থেকেই উৎপন্ন বিভিন্ন ঝর্ণার জল জুড়ে গিয়ে নদী। আরেকটা। এবার চললাম, আমরা পাহাড়ের মাথায় চড়ব। নকরেক, যেটা হচ্ছে মেঘালয়ের দ্বিতীয় উচ্চস্থান এবং গারো পাহাড়ের সবচেয়ে উচ্চস্থানের দিকে আমরা যাব। খাওয়া দাওয়া তো হয়ে গেল। কিন্তু এই ভিডিওটাতে আমি পুরোটা দেখাতে পারবো না, আপনাদেরকে অপেক্ষা করতে হবে পরের ভিডিওটার জন্য। প্লিজ আপনারা সেটা দেখবেন। কিছুই জানি না, মহেশ যা ঠিক করবে তাই হবে। আপনারা দেখতে থাকুন দুপাশের চোখ জোড়ানো দৃশ্য, গাছপালা। আর আমি আমার বলাটা শেষ করি একটা অনুরোধ করে, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে।
বুঝতে পারছি আমরা একটু উঁচুর দিকে উঠছি এখন। পাহাড়ি অঞ্চলে যাচ্ছি। আমি এখন বিদায় নিচ্ছি।